হ্যালো স্টুডেন্টস, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো। আমি প্রসেনজিৎ বসাক এবং তোমাদের নতুন কেমিস্ট্রি চ্যানেল কেমলজিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্লুকোজের রিং বা সাইক্লিক স্ট্রাকচারের এভিডেন্স নিয়ে। এর আগের ক্লাসে আমরা গ্লুকোজের যে ওপেন স্ট্রাকচার হয়, ওপেন চেন স্ট্রাকচার, সেই ওপেন চেন স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেখান থেকে গ্লুকোজের কেন রিং স্ট্রাকচারকে প্রপোজাল দেওয়া হয়েছে, কেন সাইক্লিক স্ট্রাকচারকে প্রপোজাল দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করব এবং তার সঙ্গে আমরা দেখব যে এআইপিএমটি কত সালে এর ওপরে আজকের এই সাইক্লিক স্ট্রাকচারের উপর কোশ্চেন হয়েছে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামে কত সালে এর উপর কোশ্চেন হয়েছে এবং কি ধরনের কোশ্চেন হয়েছে। তো সবাই খাতা কলম বের করে নাও এবং খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা তোমরা দেখো এবং গোটা ভিডিওটা তোমরা ঠিকমতো দেখবে। তো চলো আমরা শুরু করছি যে এভিডেন্স ফর রিং অর সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ, গ্লুকোজের রিং স্ট্রাকচার বা সাইক্লিক স্ট্রাকচারের এভিডেন্স। তো দেখো, এর আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হলো গ্লুকোজের ওপেন স্ট্রাকচার, যেখানে গ্লুকোজের ওপেন স্ট্রাকচারে কি থাকবে, গ্লুকোজের কিন্তু একটা ওপেন অ্যালডেহাইডস গ্রুপ থাকবে। ওপেন অ্যালডেহাইড গ্রুপ অর্থাৎ গ্লুকোজের মধ্যে যে অ্যালডেহাইড গ্রুপ আছে তার এভিডেন্স, এবং তার এভিডেন্সের জন্য যে রিয়াকশনগুলোতে এই গ্লুকোজ অংশগ্রহণ করত, পার্টিসিপেট করত, সেগুলো কি কি ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে গ্লুকোজ HCN বা হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে রিয়াকশন করে গ্লুকোজ সায়ানোহাইড্রিন উৎপন্ন করছে। মেকানিজম আমরা আগের ক্লাসে করে দিয়েছি। এখানে গ্লুকোজ এখানে HCN প্লাস H প্লাস CN মাইনাস হয়ে ভাঙবে এবং CN মাইনাস হয়ে CN মাইনাস এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন হবে এবং তৈরি হবে গ্লুকোজ সায়ানোহাইড্রিন। এবং এর ফলে আমরা কি ভাবতে পারি, কি বুঝতে পারি যে না, গ্লুকোজের মধ্যে একটা ওপেন অ্যালডেহাইড গ্রুপ আছে। আবার আমরা সেখানে কি করছিলাম, হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গেও গ্লুকোজের রিয়াকশন করেছিলাম এবং তৈরি হচ্ছিল গ্লুকোজ অক্সিম। ঠিক আছে, আবার আমরা Br2H2O ব্রোমিন জল যেটাকে বলি, ব্রোমিন জলের সঙ্গেও কিন্তু গ্লুকোজ রিয়াকশন করে উৎপন্ন করছিল গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিডের স্ট্রাকচার আমি এর আগের ক্লাসে ডিটেলসে বলে দিয়েছি। শুধু Br2 না, এখানে যদি আমরা TR অর্থাৎ টলেন্স রিয়েজেন্ট অথবা BR অর্থাৎ বেনেডিক্ট রিয়েজেন্ট অথবা FR অর্থাৎ ফেলিং রিয়েজেন্ট নিই, তবুও কিন্তু সেই ক্ষেত্রে গ্লুকোনিক অ্যাসিড তৈরি করছিল। এটাও আমাদের এভিডেন্স দেয় যে গ্লুকোজের মধ্যে ওপেন অ্যালডেহাইড গ্রুপ রয়েছে। আবার দেখো, আমরা এই ক্ষেত্রে ফিনাইল হাইড্রোজেন নিয়েছি, যেটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। ফিনাইল হাইড্রোজেনের সঙ্গেও গ্লুকোজের রিয়াকশনে কিন্তু তৈরি হতো গ্লুকোসাজন। কি করে তৈরি হয়েছিল আমরা এর আগের ক্লাসে করেছিলাম, আমরা বলছিলাম সেখানে টটোমাটিজমের মাধ্যমে গ্লুকোসাজন তৈরি হবে। তো দেখো, এই যে রিয়াকশনসগুলো, এই রিয়াকশনসের প্রত্যেকটা রিয়াকশনসই কিন্তু আমাদের যে গ্লুকোজের ওপেন স্ট্রাকচার, ওপেন চেইন স্ট্রাকচার, সেই ওপেন চেইন স্ট্রাকচারকে সাপোর্ট করত, এভিডেন্স দিত যে গ্লুকোজের কিন্তু ওপেন চেইন স্ট্রাকচার আছে। কিন্তু আজকে আমরা যে বিষয়ের উপর দেখছি, আমরা কয়েকটা রিয়েজেন্ট নিয়ে গ্লুকোজের সঙ্গে রিয়াকশন করানোর চেষ্টা করছি, দেখি সেখানে প্রোডাক্ট হচ্ছে কি না। দেখো, গ্লুকোজের মধ্যে যদি অ্যালডেহাইড গ্রুপ অর্থাৎ ওপেন অ্যালডেহাইড গ্রুপ থাকে, তাহলে এই অ্যামোনিয়ার সঙ্গে অ্যালডেহাইড গ্রুপের রিয়াকশনে ইমিন যৌগ তৈরি করার কথা হচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে গ্লুকোজ অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করে না, নো রিয়াকশন। আবার দেখো, গ্লুকোজ যদি ওর মধ্যে ওপেন অ্যালডেহাইড স্ট্রাকচার থাকে, অ্যালডেহাইড গ্রুপ থাকে, তাহলে সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে এর বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নো বাইসালফাইড অ্যাডিশন প্রোডাক্ট। আবার দেখো, গ্লুকোজের সঙ্গে শিপ রিয়েজেন্ট বা এসার নিয়ে আমরা রিয়াকশন করেছি, সেটাও কিন্তু আমাদের রেড রোজ কালার বা ম্যাজেন্টা কালার বা ভায়োলেট কালার কিন্তু দেখাচ্ছে না। আবার আমরা নিচ্ছি 2,4-DNP অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এর সঙ্গেও কিন্তু গ্লুকোজ রিয়াকশন করে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন তৈরি করছে না। তাহলে এর মধ্যে যদি ওপেন অ্যালডেহাইড গ্রুপ থাকে, তাহলে এদের সঙ্গে রিয়াকশন করার কথা ছিল, কিন্তু এদের সঙ্গে রিয়াকশন করছে না।
তো এখান থেকে আমরা বুঝতে পারি যে গ্লুকোজের মধ্যে কিন্তু ওপেন অ্যালডিহাইড গ্রুপ নেই। তো এর জন্য আমাদের একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিল, তার নাম হলো WN হাওয়ার্থ। কি নাম বললাম? WN হাওয়ার্থ। তিনি এই কার্বোহাইড্রেট নিয়ে ইনভেস্টিগেশন করছিল। সায়েন্টিস্টের নাম কি? WN হাওয়ার্থ। তিনি কার্বোহাইড্রেট নিয়ে যখন তিনি ইনভেস্টিগেশন করছিল, তখন তিনি গ্লুকোজের ক্ষেত্রে একটি 6 মেম্বার্ড হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের প্রপোজাল দেন। কেন? যে এই যে অ্যামোনিয়ার সঙ্গে বা 2,4-DNPর সঙ্গে বা সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে রিয়াকশনে অংশগ্রহণ করছে না কেন? তার কারণ হিসেবে WN হাওয়ার্থ অর্থাৎ ওয়াল্টার নরম্যান হাওয়ার্থ একটি হেটেরোসাইক্লিক 6 মেম্বার্ড হেটেরোসাইক্লিকের প্রপোজাল দেন। এবং সেখানে কি বলা হয়েছে এবং কেন 6 মেম্বার্ড স্ট্রাকচার হচ্ছে, কেন 5 মেম্বার্ড হচ্ছে না, কেন 7th মেম্বার হচ্ছে না, সব কিছুর কারণ তোমরা এখন দেখতে পারবে। দেখো এখানে 6 মেম্বার্ড হওয়ার কারণ, প্রথমেই তোমরা কারণটা আমি বলছি। 6 মেম্বার্ড আমরা জানি কোনো রিং স্ট্রাকচার বা সাইক্লিক স্ট্রাকচারের ক্ষেত্রে সবচেয়ে স্টেবল হয় 6 মেম্বার্ড রিং, তারপর 5 মেম্বার্ড রিং, তারপর 4 মেম্বার্ড রিং। 7th মেম্বার্ড রিং কিন্তু আনস্টেবল হয়। তাহলে এর স্ট্রাকচারের জন্য, স্টেবিলিটির জন্য কিন্তু 6 মেম্বার্ড রিং করবে। তো দেখো এই ক্ষেত্রে এটা 1 নম্বর কার্বন, যেহেতু এটা ফাংশনাল গ্রুপ, প্রাইমারি ফাংশনাল গ্রুপ, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5 নম্বর কার্বন। তো এই 5 নম্বর কার্বনের যে OH গ্রুপটা আছে, সেই OH গ্রুপের অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে। এই দুটো লোন পেয়ার দিয়ে এই যে কার্বনিল কার্বনটা আছে, সেই কার্বনিল কার্বনটাকে অ্যাটাক করবে। OH গ্রুপ, অ্যালকোহল গ্রুপ কার্বনিল কার্বনের সঙ্গে অ্যাটাক করবে। যেই কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে, তখন এখানে কার্বনের 5টা হাত হয়ে যাচ্ছে। তো তখন সঙ্গে সঙ্গে কি হবে? এখানকার পাই বন্ডটা ভেঙে অক্সিজেনের মাথায় আসবে এবং সেই অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আসবে। দেখো এবার এখান থেকে যখন অক্সিজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাক করা হচ্ছে, তখন অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, এবং এই পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করবে কে? এখান থেকে হাইড্রোজেন H+ ত্যাগ করে দেবে এবং সেই হাইড্রোজেনকে এখানকার অক্সিজেনের নেগেটিভ চার্জ এসে এই হাইড্রোজেনকে কিন্তু অ্যাটাক করবে। অর্থাৎ এই জায়গায় হয়ে যাচ্ছে OH এবং এখানে একটা অক্সিজেনের সঙ্গে একটা হেটেরোসাইক্লিক, একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো কেমন স্ট্রাকচারটা হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই ক্ষেত্রে তাহলে ফার্স্ট কার্বনে আছে C, আগে C ডাবল বন্ডেড O ছিল, সেটা এখন কি হয়ে গেল? ডাবল বন্ডেড O এর পাই বন্ড ভেঙে গেছে এবং তার সঙ্গে এই হাইড্রোজেন যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে OH, এদিকে আছে H, আর বাকি যে আমাদের কার্বনগুলো আছে 1, 2, 3, 4, এগুলো প্রত্যেকটাই ছিল কি? কাইরাল কার্বন, এবং শেষে আছে CH2OH। দেখো এখানে প্রত্যেকটার সঙ্গে 3 নম্বরটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6। 3 নম্বরের ক্ষেত্রে OHটা বাঁ দিকে হয় আমরা জানি, আর বাকিগুলোর ক্ষেত্রে ডান দিকে। দেখো এখানকার যে ওটা ছিল, এর সঙ্গে কি হয়েছে? একটি 6 মেম্বার্ড হেটেরোসাইক্লিক স্ট্রাকচার করেছে এবং এখানে কি হয়েছে? এখানে আছে H, এখানে আছে H। দেখো এইরকম একটি সাইক্লিক স্ট্রাকচার তৈরি করছে এবং এই সাইক্লিক স্ট্রাকচারকে কিন্তু আমি হেমি অ্যাসিটাল বলতে পারি, কারণ আমরা জানি অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে কোনো অ্যালকোহল গ্রুপ যুক্ত হলে, একটি 1 মোল অ্যালকোহল গ্রুপ যুক্ত হলে তৈরি হয় হেমি অ্যাসিটাল, এবং 2 মোল অ্যালকোহল যুক্ত হলে তৈরি হয় শুধু অ্যাসিটাল। তো এখানে 1 মোল একটা OH যুক্ত হয়েছে, যার জন্য এটা তৈরি হয়েছে হেমি অ্যাসিটাল, এবং এর নাম আমরা বলবো আলফা ডি প্লাস গ্লুকোজ। আলফা ডি প্লাস গ্লুকোজ কি ছিল? এখানে শুধু ডি প্লাস গ্লুকোজ ছিল, কিন্তু যখন এটা সাইক্লিক স্ট্রাকচার হচ্ছে তখন কি তৈরি হচ্ছে? আলফা ডি প্লাস গ্লুকোজ। এবং দেখো এই 1 নম্বর কার্বনে এরকম একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের 1 নম্বর কার্বনের OHটা ডান দিকে আছে, যার জন্য সেটাকে আমরা বলছি আলফা, এবং এর সঙ্গে যদি OHটা বাঁ দিকে হয়, যদি বাঁ দিকে তৈরি হয় OHটা, তাহলে সেটাকে আমরা কি বলবো? আমরা সেটাকে বলবো বিটা। আমরা সেটাকে বলবো বিটা আলফা ডি গ্লুকোপাইরানোজ। চলো আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটা যেমন ছিল তেমন, শুধু 1 নম্বর কার্বনের
শুধু 1 নম্বর কার্বনের ক্ষেত্রে OH-টাকে আমরা বাঁ দিকে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে আমাদের এই দুটো স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে, এটার নাম বিটা ডি প্লাস গ্লুকোজ, বিটা ডি প্লাস গ্লুকোজ। দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় হচ্ছে, পার্থক্য হচ্ছে এই 1 নম্বর কার্বনে। এই 1 নম্বর কার্বনের আমরা দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রে ডান দিকে OH আছে এবং এটার ক্ষেত্রে বাঁ দিকে OH আছে। তাই এই 1 নম্বর কার্বনটাকে আমরা বলবো অ্যানোমারিক কার্বন। কি বলবো 1 নম্বর কার্বনটাকে? অ্যানোমারিক, অ্যানোমারিক কার্বন। এবং এই যে দুটো কম্পাউন্ড আইসোমার, এই দুটো কম্পাউন্ডকে আমরা পরস্পরের বলবো অ্যানোমার। কি বলবো? অ্যানোমার। অ্যানোমার কি? গ্লুকোজের অ্যানোমার দুটি কি? একটি আলফা ডি প্লাস গ্লুকোজ, একটি বিটা ডি প্লাস গ্লুকোজ। ঠিক আছে, দেখো এবার আমাদের, এবং হেটেরোসাইক্লিক কেন বলছি, হেটেরোসাইক্লিক কম্পাউন্ড তোমরা জানো যে সাইক্লিক কম্পাউন্ডকে দুটো ভাগে ভাগ করা হয়, একটিকে বলা হয় হোমোসাইক্লিক, একটিকে বলা হয় হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক একটা ফরেন এলিমেন্ট থাকবে, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, এরকম এক্সট্রা কার্বন হাইড্রোজেনের সঙ্গে এক্সট্রা কোনো কম্পাউন্ড থেকে একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করবে, এক্সট্রা কোনো একটা এলিমেন্ট থেকে একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করবে। তো দেখো এই ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের আরেকটা নাম বলা যায়, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে আলফা ডি প্লাস গ্লুকো পাইরানোজ, পাইরানোজ। ওকে, আর এটাকে বলা যায় কি? বিটা ডি প্লাস গ্লুকো পাইরানোজ। কেন এরকম আমরা বলছি, কেন বলছি এরকম, তার কারণটাও আমরা দেখে নেব। দেখো এর যে স্ট্রাকচারটা হয়েছে সেই স্ট্রাকচারটা এক্স্যাক্টলি এরকম পাইরানের মতো দেখতে হয়েছে। দেখো এই হচ্ছে পাইরানের স্ট্রাকচার, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ পাইরান। যেহেতু পাইরানের মতো এই স্ট্রাকচারটাও হচ্ছে, যার জন্য এর নাম আমরা বলছি আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। কেন আলফা বলছি? আলফা বলার কারণ অ্যানোমারিক কার্বনের ডান দিকে OH থাকলে আলফা, অ্যানোমারিক কার্বনের বাঁ দিকে OH থাকলে বিটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গ্লুকোজের যে সাইক্লিক স্ট্রাকচারগুলো কেমন হয় তার স্ট্রাকচার আমি করে দিলাম। এবার তোমরা দেখবে যে এই যে সাইক্লিক স্ট্রাকচারটা হচ্ছে, এই সাইক্লিক স্ট্রাকচারটা থেকে আমরা হাওয়ার্ড প্রজেকশন কি করে করব, হাওয়ার্ড প্রজেকশন। ঠিক আছে, চলো দেখে নিই। আমি দুটোরই হাওয়ার্ড প্রজেকশন, ফিশার প্রজেকশন থেকে হাওয়ার্ড প্রজেকশন করে দেখাচ্ছি। দেখো এই হলো আমাদের কি ছিল, আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ করব আমরা। দেখো এদিকে এইচ, 3 নম্বরের বাঁ দিকে এইচ, দেখো এই হচ্ছে কি আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। এখান থেকে এটা কি আছে, ফিশার প্রজেকশনে আছে, ফিশার প্রজেকশন। এই ফিশার প্রজেকশন থেকে আমরা হাওয়ার্ড প্রজেকশনে ট্রান্সফার করব, ফিশার থেকে হাওয়ার্ড। তো কি করব ফিশার থেকে হাওয়ার্ডতে? দেখো হাওয়ার্ড প্রজেকশনে আমরা এরকম পাইরানো স্ট্রাকচার করব প্রথমে, এবং এখানে আমরা কি করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এখানে বন্ড দিয়ে দেখাবো, একদম ঠিকঠাক, খুব সহজ করে। দেখো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এখানে কি হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, সরি এটা 2, 1 2 3 4 5, এখানে কি হলো 1 2 3 4 5। এই কারণটা দেওয়ার দরকার নেই এখন। তো দেখো এই ক্ষেত্রে আমাদের যে নিয়মটা মাথায় রাখতে হবে সেটা হলো, যেটা ডান দিকে থাকবে অর্থাৎ রাইটে যেটা থাকবে, যেটা রাইটে থাকবে রাইট পজিশনে, সেটাকে আমাদের হাওয়ার্ড প্রজেকশনের নিচের দিকে রাখতে হবে, অর্থাৎ বিলো পজিশনে রাখতে হবে। ফিশার প্রজেকশনের কি হয়, রাইট লেফট রাইট, লেফট রাইট। ফিশার প্রজেকশনে লেফট রাইট, আর হাওয়ার্ড প্রজেকশনে আপ অ্যান্ড ডাউন। ওকে, আপ বিলো। তো বিলো পজিশনে কারা থাকবে, যারা ওই যে গ্রুপটা ডান দিকে থাকবে, হাওয়ার্ড প্রজেকশনে সেটা নিচে থাকবে। তো দেখো এই ক্ষেত্রে 1 নম্বর কার্বনের ডান দিকে OH আছে, তাহলে আমি এখানে 1 নম্বর কার্বনের নিচের দিকে OH গ্রুপটাকে রাখবো। তাহলে এটাতে রাখছি OH গ্রুপ নিচে, উপরে H। 2 নম্বর কার্বনের ডান দিকে OH, তাহলে নিচে OH,
উপরে এইচ, 3 নম্বর কার্বনের ডান দিকে এইচ, তাহলে উপরে ওইচ, 4 নম্বর কার্বনের ডান দিকে ওইচ অর্থাৎ নিচে ওইচ উপরে এইচ, 5 নম্বর কার্বনের ক্ষেত্রে আমরা কি করব, উপরে CH2OH আর নিচে এইচ। এটা হলো আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজের হাওয়ার্থ প্রজেকশন। ক্লিয়ার? এবার দেখো বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজের হাওয়ার্থ প্রজেকশনটা কেমন হবে। বিটার মধ্যে কি হবে, আলফা বিটার মধ্যে পার্থক্য কোথায়? আলফা বিটার মধ্যে পার্থক্য হচ্ছে আলফা পজিশনের ডান দিকে ওইচ 1 নম্বর কার্বনে এবং বিটার ক্ষেত্রে বাঁ দিকে ওইচ। তাহলে এই ক্ষেত্রে এটা কি চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, এটা এদিকে এইচ এদিকে ওইচ। আর বিটার ক্ষেত্রে তাহলে এখানে কি করছে, এটা বিটা করে দিচ্ছি। এবং দেখো এই ক্ষেত্রে পার্থক্য কোথায় হচ্ছে, পার্থক্য শুধুমাত্র 1 নম্বর কার্বনে। তো 1 নম্বর কার্বনের পার্থক্য কি, ডান দিকে এইচ, তাহলে নিচে কি থাকবে, নিচে কি থাকবে এইচ, আর উপরে কি আছে বাঁ দিকে ওইচ, তাহলে উপরে সেটা চলে যাবে ওইচ। তাহলে এটাকে আমরা কি বলবো, বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, পাইরানোজ। দেখো এই দুটো একদম ক্লিয়ার, ফিশার প্রজেকশন থেকে হাওয়ার্থ প্রজেকশন। ঠিক আছে, তো এবার আমরা দেখব যে হাওয়ার্থ প্রজেকশনের যে আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা কার্বনে, যে কার্বনটাকে আমরা বলবো অ্যানোমারিক কার্বন, যে কার্বনটাকে আমরা বলবো অ্যানোমারিক কার্বন। এবং আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ এবং বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজকে পরস্পরের অ্যানোমার বলা হয়। ঠিক আছে, তো এবার আমরা দেখব আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ এবং বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ উৎপন্ন হয় কি করে। খুব ভালো করে দেখো, প্রথমে আমরা কি করব, শুধু ডি প্লাস গ্লুকোজকে, ডি প্লাস গ্লুকোজের সলিউশনকে আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করে, বা রুম টেম্পারেচারই বলতে পারো তোমরা, গরমের দিনে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে, হিট করে আমরা কি করব, ক্রিস্টালাইজেশন করব, ক্রিস্টালাইজেশন অর্থাৎ কেলাসিত করব। কেলাসিত করার পর যে প্রেসিপিটেশন পড়বে সেটা ফিল্টার পেপার দিয়ে আমরা ফিল্ট্রেশন করে নিব। এবং এই মুহূর্তে এই টেম্পারেচারে যে অ্যানোমার উৎপন্ন হবে সেটা হবে আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। সিম্পল। তোমরা কি করছো, ডি প্লাস গ্লুকোপাইরানোজকে জলের মধ্যে গুলিয়ে দিচ্ছ, তাকে হিট করার পর যদি ঠান্ডা করা হয় তাহলে যে প্রেসিপিটেশন পড়বে তাকে ফিল্টার পেপার করে আলাদা করে নিলে তৈরি হবে আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। এর কিছু ক্যারেক্টার তোমরা জেনে নাও। এর যেরকম স্পেসিফিক রোটেশন, আলফা এসপি বলতে পারি কত, প্লাস 112 ডিগ্রি, অর্থাৎ ডেক্সট্রো রোটেটারি। ডান দিকে আমি বলছিলাম পিপিএল কে ডান দিকে কতটা ঘোরাবে, 112 ডিগ্রি। এবং আরেকটা ইনফরমেশন আছে যে এর মেল্টিং পয়েন্ট 146 ডিগ্রি সি, মেল্টিং পয়েন্ট কত, 146 ডিগ্রি। এবং দেখো এটা আমাদের তৈরি হলো আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। এবার যদি আমরা একে 98 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করার পর ক্রিস্টালাইজেশন করি, ক্রিস্টালাইজেশন কত ডিগ্রি সেন্টিগ্রেড, 98 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায়, তাহলে সেখান থেকে তৈরি হবে বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। এবং এর স্পেসিফিক রোটেশন কত, প্লাস 19 ডিগ্রি, 19 ডিগ্রি। এবং এর মেল্টিং পয়েন্ট 150 ডিগ্রি সেন্টিগ্রেড, 150 ডিগ্রি সেন্টিগ্রেড। কি করে তৈরি করব তোমরা বুঝতেই পারছো, ডি প্লাস গ্লুকোজকে নিব, তার সলিউশন নেব, তাকে আমি 98 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করব, হিট করার পর আমি ঠান্ডা করতে দেব, ক্রিস্টালাইন পড়বে এবং সেই ক্রিস্টালাইনকে ফিল্টার পেপারের সাহায্যে পৃথক করে নিয়ে যে সলিড তৈরি হবে, যে ক্রিস্টালাইন তৈরি হবে সেটাকে আমরা বলবো বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, যার স্পেসিফিক রোটেশন কত, 19 ডিগ্রি এবং তার মেল্টিং পয়েন্ট কত, 150 ডিগ্রি। তাহলে ক্লিয়ার হয়েছে আমাদের আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ দুজনের অ্যানোমার। মাথায় রাখতে হবে জাস্ট একটা অ্যানোমারিক কার্বনের কনফিগারেশনের পার্থক্য। আলফার ক্ষেত্রে 1 নম্বর কার্বনের ডান দিকে ওইচ, বিটার ক্ষেত্রে 1 নম্বর কার্বনের বাঁ দিকে ওইচ।
তো এবার এই সকল জিনিস শেখার পর আমাদের মেইন যে টপিক, মেইন যে জিনিসটা আমাদের AIPMT 2010-এ এসেছে বা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের এক্সামে যে কোশ্চেন এসেছে সেটা কি? সেটা হলো মিউটা রোটেশন। আজকের ক্লাসের সবচেয়ে ভ্যালুয়েবল টপিক, আজকের ক্লাসের সবচেয়ে ভ্যালুয়েবল টপিক হলো মিউটা রোটেশন। দেখো এই মিউটা রোটেশন কথার অর্থটা কি? খুব ভালো করে শুনবে সবাই, খুব ভালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক মিউটা রোটেশন। দেখো মিউটা রোটেশন মানে হলো মিউটেশন অফ রোটেশন। দেখো এটাকে ভাঙলে মিউটেশন অফ রোটেশন পাবো। কি এর মানে? মিউটেশন অফ রোটেশন মানে এই যে আমাদের আপেক্ষিক আবর্তন আছে, রোটেশন মানে আবর্তন আর মিউটেশন মানে পরিবর্তন, অর্থাৎ আবর্তনের পরিবর্তন। যেমন ধরো আলফা ডি গ্লুকোপাইরানোজের ক্ষেত্রে আমাদের ওর স্পেসিফিক রোটেশন ছিল 112 ডিগ্রি, প্লাস 112 ডিগ্রি। তো এই আপেক্ষিক আবর্তনের যদি পরিবর্তন হয় তাহলে সেই ঘটনাকে আমরা কি বলবো? মিউটা রোটেশন। আবার ধরো বিটা ডি গ্লুকোপাইরানোজের যে স্পেসিফিক রোটেশন ছিল সেটা 19 ডিগ্রি, প্লাস 19 ডিগ্রি। এবার সেটার যদি আপেক্ষিক আবর্তন অর্থাৎ স্পেসিফিক রোটেশনের যদি পরিবর্তন হয়, মিউটেশন হয়, তাহলে সেই ঘটনাকে আমরা বলবো মিউটা রোটেশন। বুঝতে পারছো? তো মিউটা রোটেশনের ডেফিনেশন কি হবে? যে কোনো অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড বা সেটা স্পেশালি মনোস্যাকারাইড হতে পারে, মনোস্যাকারাইড, কোনো ক্ষেত্রে ডাইস্যাকারাইডও হয়, সেটা আমি সব বলে দেব। যে কোনো অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড বা মনোস্যাকারাইডকে সুইটেবল সলভেন্ট অর্থাৎ উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করলে, সলভেন্টে দ্রবীভূত করলে যদি ওদের যে স্পেসিফিক রোটেশন বা আপেক্ষিক আবর্তনের পরিবর্তন ঘটে এবং একটা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মানে এসে স্থির হয় তাহলে সেই ঘটনাকেই মিউটা রোটেশন বলা হয়। মিউটা রোটেশন বলে। খুব সিম্পল। দেখো অপটিক্যাল অ্যাক্টিভ, আমরা যত কার্বোহাইড্রেট পড়ছি, কার্বোহাইড্রেট মানে কি? অপটিক্যাল অ্যাক্টিভ। আমি ফার্স্ট ক্লাসেই বলছিলাম কার্বোহাইড্রেট মানে কি? অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডকে আমরা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করব। ধরো এখানে আমরা জল নিব, উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত, সুইটেবল সলভেন্টে দ্রবীভূত করলে যদি আপেক্ষিক আবর্তনের পরিবর্তন ঘটে এবং সময়ের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট সময়ে কি হবে? একটি নির্দিষ্ট মানে এসে পৌঁছায়। কোনটা? যে এদের আপেক্ষিক আবর্তনের মানটা। ধরো আমি ধরে নিচ্ছি আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, ওর আপেক্ষিক আবর্তনের মান কত? প্লাস 112 ডিগ্রি। এবার এই প্লাস 112 ডিগ্রিকে আমরা এই আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজকে কোনো জলে নিলাম। এবার এই প্লাস 112 ডিগ্রি যদি ধীরে ধীরে কমতে একটা নির্দিষ্ট মানে এসে পৌঁছায়, তাহলে এই ঘটনাকে কি হচ্ছে? আপেক্ষিক আবর্তনের পরিবর্তন হচ্ছে। তাহলে এই ঘটনাকে আমরা বলবো কি? মিউটা রোটেশন। চলো আমি এক্সাম্পল নেব, এখন ক্লিয়ারলি বুঝবো ব্যাপারটাকে। চলো এক্সাম্পল নিচ্ছি কি মিউটা রোটেশনের এক্সাম্পল কি নিচ্ছি, চলো দেখো। চলো আমরা আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ নিব বা বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, যা খুশি, যেটা তোমাদের খুশি। চলো আমরা আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ নিব। অর্থাৎ আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ কিরকম? ডান দিকে OH থাকবে, বাঁ দিকে H, 1 2 3 4, এই ক্ষেত্রে এরকম স্ট্রাকচার আছে। 3 নম্বরের বাঁ দিকে OH, ডান দিকে H, 2 নম্বরের ডান দিকে OH, 4 নম্বরের ডান দিকে OH, H, শেষে CH2OH, এখানে H। দিস ইজ আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। উপযুক্ত সলভেন্টে নিচ্ছি, অর্থাৎ জলের মধ্যে নিচ্ছি। জলের মধ্যে নিলে ঘটনা যেটা হবে
সেটা হলো এর যে সাইক্লিক স্ট্রাকচার বা এর যে রিং স্ট্রাকচার, সেই রিং স্ট্রাকচার ধীরে 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 খুলতে শুরু করবে এবং খুলতে শুরু করে কি হবে, একটা ওপেন স্ট্রাকচার, গ্লুকোজের যে ওপেন স্ট্রাকচার ছিল সেই ওপেন স্ট্রাকচারটা হবে। দেখো এই হচ্ছে গ্লুকোজের ওপেন স্ট্রাকচার, 1 2 3 4, 3-এ কি থাকবে, OH বাদিকে। ব্যাস, এটা এই ট্রিক্স তোমাদের মাথায় রাখতে হবে গ্লুকোজের স্ট্রাকচারে। দেখো এরকম ওপেন স্ট্রাকচার হলো। ওপেন স্ট্রাকচার হওয়ার পর এ আবার কি করবে, এ আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ ওপেন স্ট্রাকচারের মাধ্যমে বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ তৈরি করবে। বাদিকে OH 1 2 3 4, 3-এর ক্ষেত্রে বাদিকে OH আর সমস্ত ক্ষেত্রে ডান দিকে। চলো এটার ক্ষেত্রে এরকম CH2OH H। দেখো এটার নাম বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। ওকে, যার স্পেসিফিক রোটেশন কত বলো, স্পেসিফিক রোটেশন কত, স্পেসিফিক রোটেশন ইকুয়াল টু +19 ডিগ্রি। ওকে, আর এই ক্ষেত্রে এর কত ছিল, এর নাম আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, এর স্পেসিফিক রোটেশন কত, +112 ডিগ্রি। ওকে, তো এবার ঘটনা কি হচ্ছে, আমি নিয়েছি আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ জলের মধ্যে এবং তার যে সাইক্লিক স্ট্রাকচার সেটা ধীরে ধীরে খুলছে, ওপেন স্ট্রাকচার, এবং ওপেন স্ট্রাকচারের মাধ্যমে সে ধীরে 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 বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ তৈরি করছে। আবার যখন বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ তৈরি হচ্ছে সেটা আবার ব্যাকওয়ার্ড রিভার্সিবল রিঅ্যাকশন করে আবার সেখান থেকে ওপেন স্ট্রাকচার হয়ে আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। তো এইভাবে কিন্তু ঘটনা ঘটছে, অর্থাৎ ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। তো ধীরে ধীরে কি হচ্ছে, দ্য রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যান্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কিন্তু সেম হয়ে যাচ্ছে, স্পিডটা কিন্তু সেম হচ্ছে, এবং সেই টাইমে আমরা এটাকে বলবো কি, ইকুইলিব্রিয়াম মিক্সচার। কি বলবো, ইকুইলিব্রিয়াম মিক্সচার। এবং এই ইকুইলিব্রিয়াম মিক্সচারে তাহলে তার কি হচ্ছে, স্পেসিফিক রোটেশন 112 থেকে ধীরে ধীরে কমে কত হলো, +19 ডিগ্রি বা +19 ডিগ্রি, আবার +19 ডিগ্রি থেকে ধীরে ধীরে বাড়ছে। তো বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট, মানে তোমরা জানো ওপেন স্ট্রাকচারের ক্ষেত্রে কত হয়, এর আলফা এর স্পেসিফিক রোটেশন +52.5 ডিগ্রি বা কোনো বইয়ে +52.7 ডিগ্রি দেওয়া আছে। তাহলে দেখো এর স্পেসিফিক রোটেশন 112 থেকে এটা হয়ে ধীরে ধীরে এটা হচ্ছে এবং এটা হচ্ছে, এবং একটা নির্দিষ্ট টাইমে এসে এদের কিন্তু এই যে সলিউশনটা, এই সলিউশনের ক্ষেত্রে স্পেসিফিক রোটেশন +52.5 ডিগ্রিতে এসে স্থির হচ্ছে। এই যে পুরো ঘটনা, এই যে পুরো ফেনোমেনা, এই ফেনোমেনাকেই কিন্তু আমরা বলবো মিউটা রোটেশন। খুব ইম্পর্টেন্ট মিউটা রোটেশন টপিক, খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো আশা করছি। আমি আবার বলছি, দেখো যদি আমি বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ নিতাম তাহলে সেই ক্ষেত্রে এটা কি হতো, ধীরে 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 ওপেন স্ট্রাকচার হতো গ্লুকোজের, এবং সেটা হতে হতে আলফা ডি প্লাস গ্লুকোজ তৈরি করতো। আবার যদি এটা নিই তাহলে ধীরে ধীরে এটা হবে, মানে এরকম একটা মিশ্রণ তৈরি হবে। মানে কি, আলটিমেট কি, ওদের যে স্পেসিফিক রোটেশন সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে এবং একটা নির্দিষ্ট টাইমে এসে এদের মানটা কিন্তু স্থির হয়ে যাচ্ছে। এই ঘটনাকেই বলা হবে মিউটা রোটেশন। ক্লিয়ার সবার, মিউটা রোটেশন। এবং দেখো এই মিউটা রোটেশন যখন আমাদের এই ইকুইলিব্রিয়াম মিক্সচার তৈরি হচ্ছে তখন সেখানে 64% বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ উপস্থিত থাকে এবং সেখানে 36% আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ উপস্থিত থাকে। তুমি যেটাই নাও, যদি এটা 100% নাও তাহলে ধীরে 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 কমবে, কমতে কমতে 64%-এ আসবে, এটা হবে 36%। যদি তোমরা এটাকে 100% নাও তাহলে এটা ধীরে 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 কমে 100% থেকে 36%, আর এটা তৈরি হবে 64%। এই পুরো ঘটনাটাকে বলা হবে মিউটা রোটেশন। মিউটা রোটেশনের এটা একটা গ্রেট এক্সাম্পল। মিউটা রোটেশনের ডেফিনেশন হয়ে গেছে, যেই কোশ্চেনটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামে 2008 সালে এসেছে, এবং এখান থেকে যে আমাদের এআইপিএমটি 2010-এ যে কোশ্চেনটা হয়েছিল, সেখানে কোশ্চেনটা কি ছিল আমি তোমাদের বলছি। দেখো এআইপিএমটি থেকে এখান থেকে যে কোশ্চেনটা হয়েছে সেটা হলো
চলো দেখে নিচ্ছি। সেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট exhibit the phenomena of mutarotation কি অপশন ছিল? এ নম্বর অপশন ছিল মাইনাস ফ্রুক্টোজ, বি নম্বর অপশন ছিল ল্যাকটোজ, সি নম্বর অপশন ছিল সুক্রোজ অ্যান্ড ডি নম্বর অপশন ছিল ম্যালটোজ। এই কোশ্চেনটা ছিল এআইপিএমটি 2010। দেখো এখানে আমাদের যে উত্তরটা হবে সেই উত্তরটা হলো সুক্রোজ একটি ডাইস্যাকারাইড কার্বোহাইড্রেট এবং সুক্রোজ কিন্তু মিউটারোটেশন শো করে না। বাকি সবাই এখানে ফ্রুক্টোজ মিউটারোটেশন শো করে। বলে দিচ্ছি কারা কারা মিউটারোটেশন শো করে। মিউটারোটেশন শো করে 1 নম্বর গ্লুকোজ তো করছেই, তোমরা দেখতেই পেলে, গ্লুকোজ নিয়ে এক্সাম্পল করালাম। 2 নম্বর ফ্রুক্টোজ, মানে আমাদের ভাবতে হবে যে 90% মনোস্যাকারাইডসগুলো মিউটারোটেশন শো করে। এক্সট্রা কারা করে? এক্সট্রা ডাইস্যাকারাইডের মধ্যে ল্যাকটোজ করে, আর করে কে ম্যালটোজ। এরা কিন্তু মিউটারোটেশন শো করে। এই সুক্রোজ কিন্তু মিউটারোটেশন শো করবে না। ঠিক আছে, মিউটারোটেশন আর কিসের উপর ডিপেন্ড করে? দেখো মিউটারোটেশন প্রপোর্শনাল টু টেম্পারেচার। যদি আমরা টেম্পারেচারকে বাড়িয়ে দিই তাহলে রেট অফ মিউটারোটেশন উইল বি ইনক্রিজড। তাহলে মিউটারোটেশনের যে স্পিড সেটা কিন্তু বাড়বে। মিউটারোটেশন আর কিসের উপর ডিপেন্ড করে ক্যাটালিস্টের উপর। যদি তোমরা ক্যাটালিস্ট ব্যবহার করো অ্যাসিড অর বেস, তাহলে কিন্তু মিউটারোটেশনের স্পিড সেটা কিন্তু বেড়ে যাবে, কারণ দেখতেই পাচ্ছ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাটালিস্ট। ঠিক আছে, তো এই ছিল মিউটারোটেশনে কি আমি বারবার করে বলছি, কোনো অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডকে যদি কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করো এবং সময়ের সঙ্গে সঙ্গে যদি ওদের আপেক্ষিক আবর্তনের মানের পরিবর্তন হয় এবং একটা সময় একটা নির্দিষ্ট মানে এসে স্থির হয়, তাহলে পুরো ঘটনাটাকে আমরা বলবো মিউটারোটেশন। এবং সেই ক্ষেত্রে আমরা একটা বেস্ট এক্সাম্পল নিয়েছি আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, যার স্পেসিফিক রোটেশন +112 অর্থাৎ 112 ডিগ্রি। তো সেটা কি করছে? জলের মধ্যে দ্রবীভূত করছি, সেটা ওপেন চেন স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করছে বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। আবার সেটা কত হচ্ছে? +19 ডিগ্রি। তাহলে ওর মানের কি হচ্ছে? 112 থেকে ধীরে 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 কমছে, আবার 19 ডিগ্রি থেকে ধীরে 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 বাড়ছে এবং একটা সময় +52.5 ডিগ্রিতে এসে স্থির হচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলছি মিউটারোটেশন। আমি সেটা বললাম 2008-এ এসেছিল ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামে, আর এর উপর এআইপিএমটি 2010-এ এসেছিল, যেটা বললাম যে নিচের মধ্যে কোনটি মিউটারোটেশন শো করে না। আমি বলছি মিউটারোটেশন শো করে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, ম্যালটোজ। সুক্রোজ কিন্তু মিউটারোটেশন শো করে না। এই কোশ্চেনটা এআইপিএমটিতে এসছে। আর কি বলছি? মিউটারোটেশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মিউটারোটেশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাটালিস্ট। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমাদের সবার যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।